আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে 4 জঙ্গি নিহত আবুর স্ত্রী কন্যাকে জীবিত উদ্ধার, ঈগল হান্ট অভিযান শেষ। হাওড় সহ দুর্গম অঞ্চলের উন্নয়নে নীতিমালা হচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। মহেশখালী ডিজিটাল আইল্যান্ড ও পোর্ট এক্সপো উদ্বোধন। সুশাসনের অভাবেই দুর্যোগকালে হাওড় কর্মকর্তারা বিদেশ ভ্রমণে, দাবি ফখরুলের। বিএনপির আষাঢ়ের গর্জনই সার, বললেন কাদের। হাওড়ের ফসল হানিতে সুনামগঞ্জে ধানের আড়ত ফাঁকা, মধ্যাঞ্চলেও বন্যা ও শস্য হারানোর সংখ্যা। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে শীর্ষ জঙ্গি নেতা আবু মুসা সহ 4 জন নিহত হয়েছেন। 4 জনই আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জীবিত উদ্ধার করা হয়েছে মুসার স্ত্রী ও কন্যাকে। বাড়ির পাশে রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, 4 জঙ্গি নিহত হওয়ার মধ্যে দিয়ে অপারেশন ঈগল হান্ট শেষ। আবু মুসা ছাড়া অপর 3 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, প্রথমবারের মতো কোন অভিযানে এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেল 4:15টার দিকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। তাতে কেউ সাড়া দেয়নি। ওই আহ্বানের পর এক পর্যায়ে জঙ্গি আস্তানা থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর আগে বুধবার রাতে আলো স্বল্পতার কারণে সাময়িক স্থগিত করা হয় সোয়াটের অভিযান। শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী ও এর আশেপাশের এলাকায় 144 ধারা বহাল রয়েছে। বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের ত্রিমোহনীর আফসার আলীর বাড়ি ঘেরাও করে কাউন্টার টেরোরিজমের সদস্যরা, পরে তাদের সাথে যোগ দেয় সোয়াট। হাওড় ও দ্বীপ দুর্গম অঞ্চলের উন্নয়নের ছোঁয়া দিতে সরকার নীতিমালা করবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহেশখালী ডিজিটাল আইল্যান্ড উদ্বোধন করে তিনি বলেন, গোটা দেশকে তথ্য প্রযুক্তির আওতায় আনার পর এখন তা উন্নত করার কাজ চলছে। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শুধু মহেশখালী নয়, পর্যায়ক্রমে দেশের বিচ্ছিন্ন সব অঞ্চলকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হয়েছে। এখন সেটাকে আরো উন্নত করার কাজ চলছে বলেও জানান তিনি। কারণ আমাদের অর্থনৈতিক নীতিমালার মূল কথাটাই হচ্ছে যে উন্নয়নের ছোঁয়াটা একেবারে তৃণমূল পর্যায় থেকে হবে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, বিচ্ছিন্ন এলাকার মানুষ, ছোট ছোট আইল্যান্ড বা অন্যান্য এলাকার মানুষ সব, আমাদের সেই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট যে বিক্ষিপ্ত দ্বীপ অঞ্চল আইল্যান্ডগুলি আছে, আবার চর অঞ্চল আছে, হাওড় বাওড় আছে, এই সমস্ত এলাকার মানুষই যেন উন্নয়নের ছোঁয়াটা পায়। অর্থাৎ গ্রামের একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলি যেন লাভবান হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সকল নীতিমালা করে যাচ্ছি। এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের 130তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পোর্ট এক্সপো 2017 উদ্বোধন করেন। বন্দরের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, সংশ্লিষ্টদের সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। এই বন্দরটা যাতে সুনাম অক্ষত থাকে সেদিকে সবসময় দৃষ্টি দিতে হবে। পৃথিবীর প্রাচ্য, পাশ্চাত্য, উত্তর, দক্ষিণ সব মেরুতে কিন্তু একটা যোগাযোগের চমৎকার একটা জায়গা হলো আমাদের এই বন্দরটা অবস্থিত। কাজে বন্দরটাকে আরো উন্নত করা, বন্দরটাকে আধুনিক করার ক্ষেত্রে এ পর্যন্ত আমরা সরকার আসার পর থেকে অনেক পদক্ষেপ নিয়েছি। তাছাড়া আমরা গভীর সমুদ্র বন্দর করছি এবং আরো কয়েকটি বন্দর, আমরা নতুন বন্দরও প্রতিষ্ঠা করেছি। মংলা বন্দর তো বন্ধই করা ছিল, সেটাও আমরা চালু করে দিয়েছি। ব্যবসা বাণিজ্যকে আরো সম্প্রসারিত করা এবং দেশকে অর্থনৈতিকভাবে আরো গতিশীল করা, এটাই আমাদের লক্ষ্য। পরে বন্দরে কাজ করতে গিয়ে আহত শ্রমিকদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশে উৎপাদিত চালের 18 ভাগই আসে হাওড় অঞ্চল থেকে। বন্যায় এই এলাকার বোরো ধানের ক্ষতি হওয়ায় চালের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। অন্যদিকে সুনামগঞ্জের হাওড় অঞ্চলের ফসল হানি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে অভিযোগ হাওড় অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের। অসময়ের বন্যায় সব ফসল হারিয়ে হাওড়ে কৃষকদের মধ্যে চলছে এখন হাহাকার।
অন্যদিকে সুনামগঞ্জের হাওরে ৭৫ ভাগ ধান ঘরে তুলেছেন কৃষকরা, এমন দাবি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, এই বন্যায় বোরো ধানের যে ক্ষতি হয়েছে তাতে চালের বাজারে কোনো প্রভাব পড়বে না। এটা নিয়ে চালের দামে কোনো প্রভাব পড়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কিন্তু বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর গবেষক নাজরিন আহমেদ জানান, দেশের মোট চাল উৎপাদনের বড় একটি অংশ আসে হাওর অঞ্চল থেকে। অন্যান্য এলাকায় এবার ভালো ফসল উৎপাদন হলেও এর প্রভাব পড়বে চালের বাজারে। হাওর এলাকা থেকে মোট চালের 18 ভাগের মতো আসে। এই তথ্যটি দেয়া হয়েছে প্ল্যানিং কমিশন থেকে। অতি সম্প্রতি বোরো ধানের ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের চালের বাজারে একটা প্রভাব ফেলতে পারে। চাল যে আমরা রপ্তানি করছি, যেহেতু চালের উৎপাদনে একটা ক্ষতির সম্মুখীন আমরা হয়েছে, এই রপ্তানিটা এখন বন্ধ করা উচিত আপাতত 1 থেকে 2 বছরের জন্য। অন্যদিকে হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান বলেছেন, এবারের বন্যায় শতভাগ ফসল নষ্ট হয়েছে হাওরের বেশিরভাগ এলাকায়। বোরো ধানের কাভারেজ উৎপাদন তার মধ্যে শীর্ষে হচ্ছে সুনামগঞ্জ। সেই জেলার পুরো ফসলই ধ্বংস হয়ে গেছে। তারপরে নেত্রকোনা, তার প্রায় পুরো ফসলই ধ্বংস হয়ে গেছে। মৌলভীবাজারের সব থেকে বড় যে হাওর, হাকালুকি হাওর, সেইখানে ধান নষ্ট হয়ে গেছে। তাহলে তার যে তথ্যটি, এই তথ্যটি বিভ্রান্তিমূলক এবং এই তথ্যগুলো হাওরের ক্ষতিগ্রস্ত মানুষকে আরো কষ্ট দেয়। শুধু ফসল নয়, মাছ সহ অন্যান্য প্রাণীর মরক আর পরিবেশের ক্ষতি হিসেব করলে তা কয়েক গুণ দাঁড়াবে বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরে অকাল বন্যা হয়েছে উল্লেখ করে প্রকৃতির বিষয়ে সরকারের অসহায়ত্ব তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বিদ্যুৎ সমস্যা কাটাতে হাওরবাসীর জন্য সোলার প্যানেল বসানোর পরিকল্পনাও সরকার করছে বলে জানান তিনি। সাধারণ অর্থনীতি বিভাগের 3টি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী জানান, SDGর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগই নিচ্ছে সরকার। তবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর প্রভাবে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগ সইতে হচ্ছে। হাওর অঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সরকার তাদের পাশে আছে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরাও জানান, জলবায়ু পরিবর্তনের কারণেই এবার পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। হাওর অঞ্চলের মানুষের জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়ারও আহ্বান জানান তারা। দুর্যোগের সময় হাওর অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশ সফরই প্রমাণ করে দেশে সুশাসন নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, শ্রম দিবসের সমাবেশের অনুমতি না দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে বিরোধী দলকে কোনো কর্মসূচি করতে দিতে চায় না সরকার। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, হাওর অঞ্চলে প্রধানমন্ত্রীর সফরের কারণ দেখিয়ে বিএনপিকে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে প্রশাসন। রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে হাওরবাসীর দুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। সরকারের যেভাবে দেশ চালাচ্ছে তাই প্রমাণ করে এখানে যে কোনো সুশাসন নেই তাই বোঝা যায়। কারণ যখন আপনার এত বড় একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে, সেই সময় সেই দপ্তরের কর্মকর্তারা তারা যদি বিদেশে যান তাহলে বুঝতে হবে যে সরকার নেই। প্রধানমন্ত্রীর অনেক আগে যাওয়া উচিত। পহেলা মে রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে না পেলেও মির্জা ফখরুল জানান, এই মুহূর্তে দ্বন্দ্বে যেতে চায় না তার দল। এই মুহূর্তে আপনার কোন কনফ্রন্টেশনে আমরা যাওয়ার কথা চিন্তা করছি না। সরকার তার চিরাচরিত যে পলিসি নীতি, যে বিরোধী দলকে তারা কোনো সভা সমিতি করতে দেবে না, এটা তারই বহিঃপ্রকাশ। এবং এখান থেকে বোঝা যায় যে গণতন্ত্রের অবস্থাটা কোন জায়গায় আছে। এর আগে সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। তারা জানান, পহেলা মে সমাবেশের অনুমতি না পেয়ে 2 অথবা 3 তারিখে কর্মসূচি পালনের অনুমতির আবেদন করা হয়েছে। এদিকে বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পাশে বিএনপি দাঁড়াতে চাইলেও সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে। গতকাল জনাব আব্দুল্লাহ নোমানের নেতৃত্বে বিএনপির জাতীয় ত্রাণ কমিটি ত্রাণ তৎপরতা চালানোর জন্য সুনামগঞ্জ যেতে প্রস্তুতি গ্রহণ করলে প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির প্রতিনিধি দলের সফর বানচাল করে দেয়, তারা বাধা দেয়। উনার সফর হচ্ছে রবিবারে, আমাদের ত্রাণ টিম যাবেন শুক্রবারে, অথচ ক্ষুধাকেও তারা রাজনৈতিকভাবে ক্যাশ করার চেষ্টা করছেন এবং সেখানে বিএনপির প্রতিনিধি দলকে যেতে তারা বাধা দিয়েছেন।
অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 2014 সালের 5 জানুয়ারি প্রমাণ হয়েছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনেও বিএনপি অংশ নেবে না বলে জানান তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থা ক্ষয়িষ্ণু। নিজেদের অস্তিত্ব রক্ষায় তাদের নির্বাচনে আসতেই হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বিএনপি সহ সব রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সকালে জাতীয় 3 নেতার মাজারে শেরেবাংলা একে ফজলুল হকের 55তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যে দল আন্দোলনে সফল হতে পারে না তারা নির্বাচনেও জিততে পারবে না। তাদের আন্দোলনের ডাক জনগণের কাছে আষাঢ়ের তর্জন গর্জন। আসলে তাদের নির্বাচনে আসতে হবে, কারণ তাদের নিবন্ধন বাতিল হবে এই ঝুঁকি আছে। তার রাজনৈতিক দল হিসেবে তাদের ক্ষয়িষ্ণু যে অবস্থা, এই অবস্থার অবসান ঘটাতে হলে তাদেরকে নির্বাচনী আসরে অবতীর্ণ হতে হবে। আর বাংলাদেশে যারা গণ আন্দোলন করে একটা ভিক্টরি মুড সৃষ্টি করতে পারে না বিরোধী দলে থেকে, তারা কোনোদিনও নির্বাচনে জিততে পারে না। এই ইতিহাস বাংলাদেশের নেই। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের যে প্রস্তুতি চলছে তা রাজনীতির জন্য শুভ লক্ষণ। বিএনপি যে নির্বাচন করবে এতে কোনো সন্দেহ নেই, এবং এই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন করবে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে। বাকি যেগুলি তারা বলে এগুলি রাজনৈতিক কারণে বলতে হয়, সেজন্য তারা বলে। এটা ভালো, এটা শুভ লক্ষণ। সব দলের নির্বাচনের প্রস্তুতি নেই এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে 3 নেতার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, বিএনপি সব সময় ধর্মীয় অনুভূতিতে আঘাতের রাজনীতি করে। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সুনামগঞ্জে হাওরের ফসল ডুবির মারাত্মক প্রভাব পড়েছে জেলার ধান ব্যবসার উপর। ভরা মৌসুমেও ধানের আড়তগুলো ফাঁকা, ব্যবসায়ীরা ধান সংগ্রহ করতে না পারায় পথে বসার উপক্রম। কৃষক ও মৌসুমী ব্যবসায়ীদের কাছে প্রত্যেক আড়তদারদের অগ্রিম লগ্নি করা কোটি কোটি টাকা ফেরত পাওয়ার আর কোনো আশা রইল না। সুনামগঞ্জে এবার বোরো ধান আবাদ হয়েছে 2.25 লাখ হেক্টর জমিতে, আর প্রায় 8 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। কিন্তু অকাল বন্যা ও অতিবৃষ্টিতে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় হাওরের বড় ফসল। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী জেলার হাওরে আবাদকৃত ফসলের 90 ভাগেরও বেশি তলিয়ে গেছে। এই অবস্থায় কৃষকের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন জেলার ধান আড়ত মালিক ও মৌসুমী ব্যবসায়ীরা। জেলায় ধানের বড় মোকাম মধ্যনগরে এই সময়ে যেখানে প্রতিদিন 30 থেকে 40 হাজার মন ধান বেচাকেনা হতো, সেখানে এখন ফাঁকা। 45টি বড় আড়তের কোনোটিতেই ধান নেই, অথচ ধান সংগ্রহের উদ্দেশ্যে প্রত্যেক ব্যবসায়ী কৃষক ও ফরিয়াদের কাছে লাখ লাখ টাকা লগ্নি করেছেন। আজকে এখানে কোনো টাকা পয়সা ছড়াছড়ি নাই, কৃষকের ঘরে যেমন গোলা শূন্য, এই আড়তের প্রতিটা করে তো তালাবদ্ধ। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে যাতে বিনা সুদে ঋণ বিতরণ করে এবং এলাকার মানুষ যাতে সার্বিক সহযোগিতা পায়। এদিকে হাওরে ধান তলিয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন জেলার ধান আড়তগুলোর লক্ষাধিক শ্রমিক। গড়ে প্রায় 1000 লোক এই মধ্যনগর আড়ত সমিতিতে কাজ করত, কিন্তু এই ফসল যাওয়াতে একটা লোকেরও 1 পয়সা কাজ করবার মতো কোনো সুযোগ সুবিধা নাই। আরো কোনো 100 ধান নামবার মতন আমরা ব্যবস্থা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দৃষ্টি থাকবে, আমাদের মিনতি থাকবে, উনি যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। হাওরের এই দুর্যোগে কৃষকের পাশাপাশি কৃষি সংশ্লিষ্টরা যাতে সরকারি সহযোগিতা নিয়ে ঘুরে দাঁড়াতে পারে, এমন প্রত্যাশা হাওরবাসীর। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হাওর অঞ্চলের বন্যার পানি ক্রমাগত ভাটির দিকে প্রবাহিত হওয়ায় এবার বন্যা দেখা দিয়েছে দেশের মধ্যাঞ্চলে। এতে উঠতি ফসল বিনষ্ট হওয়ার শঙ্কায় সেসব অঞ্চলের কৃষকরা। তবে বৃষ্টি না হওয়ায় দেশের নদ নদীগুলোর বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, আর হাওরের পানি ধীরে ধীরে কমে আসছে। কয়েকদিনের টানা বৃষ্টির পর গত 2 দিন রোদ থাকায় কৃষকদের মনে কিছুটা স্বস্তি এসেছে। তবে পানিতে ডুবে যাওয়া ফসল নিয়ে পড়েছেন বিপাকে। ফসল পচে যাওয়ায় তা গোখাদ্য হিসেবেও ব্যবহার করতে পারছেন না হবিগঞ্জের কৃষকরা। আমি 30 কে জায়গা করছিলাম, ভিন কইয়া বন্যা সব রয়ে গেছে। আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো পুরা পুরুলিয়া। আমরা যেমন 16-7 সুখের জমি নিব,
এটা তো তুলো কোনো বেড়ে আধা কাছি ধান আনছে না, তখন এটা গাও কেমন চলমু এখন ইতর তো গরু বাছুরও খানি ফানি খায় না, এখন আমরা কিতা করে খাইমু আর গরু বাছুরও কেমন ফালমু। হাজার হাজার জমি মানে বন্যায় নিয়ে গেছে, এখন পর্যন্ত সরকারি কোনো অফিসার আয়া মানে অনুদানও দিছে না, মানে দেখছেন না। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলায় প্রায় 56,000 হেক্টর জমির বড় ফসলের ক্ষতি হয়েছে। অপ্রতুল ত্রাণ নিয়েও প্রশাসন হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে 35 টন জিআর চাল বিতরণ করেছি দরিদ্র কৃষকদের মধ্যে, এবং গভর্নমেন্ট ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমরা লাখাই উপজেলায় 7,000 পরিবারকে আমরা 30 কেজি করে চাল প্রতি মাসে এবং 500 করে টাকা আমরা দেব। তবে সত্যিকার অর্থে এখানে কৃষকরা একবারই ফসল পায় এবং তাদের ফসল পানির নিচে তলিয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের কিছু করার ছিল না, আমরা চেষ্টা করেছি। এদিকে আত্রাই নদীতে আর পানি না বৃদ্ধি পাওয়ায় স্থিতিশীল রয়েছে নাটোরের চলনবিলের বন্যা পরিস্থিতি। গত সোমবার থেকে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বুধবার পর্যন্ত সিংড়ার 2700 হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। এদিকে সকালে উপজেলার 5টি ইউনিয়নের আগাম বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। আর দু একদিন বৃষ্টি না হলে উঠতি পাকা ফসল ও সবজি ঘরে তুলতে পারবেন অনেক জেলার কৃষকরা, আর এ প্রতীক্ষাতেই দিন গুনছেন তারা। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুধু নির্বাচনে গণতন্ত্র নয়, গুণগত মান জরুরি বলে মনে করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক চ্যালেঞ্জ 2017 শীর্ষক এক সেমিনারে তিনি কথা বলেন। ক্যামেরন বলেন, আইনের শাসন, মানবাধিকার এসব কিছু নিয়েই গণতন্ত্র পূর্ণাঙ্গ রূপ পায়। মানসম্মত গণতন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাসবাদ এখন অন্যতম 3 বৈশ্বিক চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কোনো ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, এটি আদর্শের বিরুদ্ধে সংগ্রাম। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সফরে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে দুপুরে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন তিনি। অংশ নেন যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের আয়োজনে একটি গোল টেবিল আলোচনায়ও। বুধবার রাতে একদিনের ব্যক্তিগত সফরে ঢাকা আসেন ক্যামেরন। সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেয়ায় ট্যানারি শিল্পের 2,686 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। 1,500 কোটি টাকার রপ্তানি কার্যাদেশ বাতিল হয়েছে, এমন দাবিও করছেন তারা। সকালে এক সংবাদ সম্মেলনে নেতারা এসব তথ্য জানান। ঐক্য পরিষদের কো চেয়ারম্যান ও ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদ জানান, চামড়া শিল্পের যে ক্ষতি হয়েছে তা বিসিককে দিতে হবে। ক্ষতিপূরণ সহ 9 দফা দাবি বিসিক পূরণ না করলে ব্যবসা বাণিজ্য ও রপ্তানি বন্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দাবি আদায়ে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। সংবাদ সম্মেলনে ফিনিশ লেদার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন জানান, সাভারে হতে যাওয়া 7,000 কোটি টাকার বিনিয়োগ সুরক্ষার নিশ্চয়তা বিসিককে দিতে হবে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ও ক্রোম রিকভারি ইউনিটের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সাভারে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যা পরিবেশ বান্ধব ট্যানারির জন্য উপযুক্ত নয়। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের 3 বছর, শঙ্কিত স্বজনরা চান রায় দ্রুত কার্যকর। গাজীপুরে বাংলা ভিশনের রিপোর্টার সঞ্জিদ ও ক্যামেরাম্যান বাপ্পির উপর হামলার আসামিদের গ্রেফতারের চেষ্টায় পুলিশ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আজ 27 এপ্রিল। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 3 বছর পার হল, কিন্তু এখনও কাটেনি নিহতদের অনেক পরিবারের শঙ্কা। সেই সাথে কয়েকটি পরিবার আছে অর্থকষ্টে, যাপন করছে মানবেতর জীবন। নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। আদালতের এই রায় দ্রুত কার্যকরের দাবি নিহতদের পরিবারগুলোর। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জেরই নয়, দেশের ইতিহাসে এক কলঙ্কজনক দিন। ওই দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। এর 3 দিন পর শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের লাশ।
এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন। জেলা ও দায়রা জজ আদালত মামলার সাক্ষ্য প্রমাণ শেষে 33 মাস পর গত 16 জানুয়ারি রায় দেন। এই রায়ে 26 জনকে মৃত্যুদণ্ড এবং অপহরণে জড়িত থাকার অভিযোগে 7 জনকে 10 বছর করে এবং আলামত নষ্ট ও ধ্বংস করার চেষ্টার অভিযোগে 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে এখনো পলাতক 8 জন, এদের মধ্যে 6 জনই র্যাব সদস্য। বর্তমানে রায়টি উচ্চ আদালতের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। চাওয়া যাতে উচ্চ আদালতে এই রায়টা এইটাই বহাল থাকে আমরা, এবং সর্বোচ্চ সাজা চাই এবং দ্রুত সাজাটা কার্যকারিতা করা চাই। নূর হোসেনের অনেক লোকজন তো এখনো আধিপত্য বিস্তার করা আছে, তারপরে 7 মার্ডারের বাকি আসামিগুলা এলাকায় ঘুরতেছে। আমরা একটু ভয়ভীতিতে অবশ্যই আছে, আশঙ্কাজনকভাবে আমরা দিন কাটাচ্ছি। এদিকে নিহত 7 পরিবারের মধ্যে ড্রাইভার জাহাঙ্গীর, ইব্রাহিম, তাজুল ইসলামের পরিবার অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। আমি খুব অসহায় চলতেছি, আমার হাজবেন্ড যাওয়ার মা পর আমি দিন না দিন খাইতাম, এখন আরো বুঝেন না স্বামী ছাড়া আছি, মেয়ে ছোট বাচ্চা বেবি, এটা তুই কোনো কাজও করতে পারতাছি না। আর আমার লাইফটা তো পুরো চলে গেছে, আমি চাই আমার মেয়ের লাইফে যেতে ওই দুর্ঘটনা না আসে। নিম্ন আদালতে যে রায়টি হয়েছে সেই রায়টি উচ্চ আদালতে বহাল রেখে এই রায় দ্রুত কার্যকর হলে আমাদের সব পরিবারের আত্মা কিছুটা শান্তি হবে। পেটের দায়ে আমার পুত্র আমার কামাই করে খাওয়ানোর লেগে চাকরি গেছে, আমার হে বুঝছে না নাই, আমি কি ভাই চলি না চলি এটা আমি জানি। আশা করব উচ্চ আদালত যেন এই রায়টা বহাল থাকে এবং যারা অন্যায় করে অন্যায়কারীদের সাজা হয়। আলোচিত এই রায় দ্রুত কার্যকর হবে এমন প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলা ভিশনের রিপোর্টার সঞ্জিদ আহমেদ ও ক্যামেরাম্যান শাহাদাত হোসেন বাপ্পির উপর গাজীপুরে হামলা মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দুব থানার এসআই আব্দুল মোতালিব একথা জানান। পলাতকদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে, অচিরেই তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। এদিকে আসামি কেডি রনি রিমান্ডে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। গেল 18 এপ্রিল গাজীপুরে লাইফওয়ে বাংলাদেশ নামে একটি MLM কোম্পানির প্রতারণার রিপোর্ট করতে গেলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমান, MD মুকুল গাজীর নির্দেশে জিলানি, নয়ন, ইমাম, মিথুন সহ সন্ত্রাসীরা হামলা চালায় বাংলা ভিশনের রিপোর্টার সঞ্জিদ আহমেদ ও ক্যামেরাম্যান শাহাদাত হোসেন বাপ্পির উপর। পূবালী ব্যাংক লিমিটেডের 34তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। দিলকুশায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে 2016 সালের জন্য 5% নগদ লভ্যাংশ এবং 8% স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সবার সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালক ও শেয়ার হোল্ডারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।